রাজনীতি অর্থনীতিতে যে ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশা ছিল এবং সুযোগ ছিল কোনোটাই আমাদের কাজে লাগাতে পারে। তারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করতেন তাহলে এই যে শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টটা করা যেত। পেছন থেকে একটা অশুভ চক্র তাদেরকে বিপথে নিয়ে গেছে। সরি টু সে, কবরে আপনি যাবেন, ফুল দিবেন, তার জন্য দোয়া করবেন, সেটি না করে আপনি হঠাৎ করে আপনার কর্মসূচিটা মার্চ টু গোপালগঞ্জ করে কেন এই ধরনের একটা সংঘাতের দিকে আপনি চলে গেলেন? রাজার সমস্ত সমর্থন নিয়ে সেনাবাহিনীর পাহারায় হাজার হাজার পুলিশ বিডিআরকে এবং রাষ্ট্রের সমস্ত প্রণোদনা দিয়ে একটা রাজনৈতিক শক্তির বিকাশ ঘটানোর চেষ্টা করছেন। আমি ধরে নিচ্ছি আপনার উপরে আমার যতটাই প্রত্যাশা থাকুক না কেন, আপনি একটা ভয়ঙ্কর ভুলের দিকে যাচ্ছেন। দেড় দশকের স্বৈরশাসন আপনি দেখেছেন এবং এখন এক বছর বাংলাদেশকে দেখলেন। নতুন বন্দোবস্ত, জুলাই, গণমানুষের আন্দোলন সব মিলিয়ে এখন পর্যন্ত এক বছর পরে আপনার এই দেশের রাজনীতির পর্যবেক্ষণ জানতে চাই। কঠিন প্রশ্ন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। আমরা একটা রক্তাক্ত জুলাই পেরিয়ে আর একটা জুলাই শেষ প্রান্তে। আমি 100 বার মনে করি যে গত বছরের যে জুলাইয়ে মানুষের যে আত্মদান সেটা যৌক্তিক ছিল। কারণ দেড় দশকের একটা জগদ্দল পাথরকে ক্ষমতার থেকে নামানোর জন্য বাংলাদেশের অনিবার্য হয়ে পড়েছিল একটা লড়াই, যে লড়াইটার পরিসমাপ্তি হয়েছিল গত 5ই আগস্টের ভেতর থেকে। এবং এই পরিসমাপ্তির আগে বাংলাদেশের মানুষকে বিপুল আত্মত্যাগ করতে হয়েছে। আমার রাজনৈতিক অভিজ্ঞতায় এর আগেও একটা গণ অভ্যুত্থানের একেবারে প্রাথমিক স্তরের কর্মী থাকার অভিজ্ঞতা আমার আছে। বিশেষ করে এরশাদের সময় ডিসেম্বরের 90 সালের 6 ডিসেম্বর এরশাদের যে পতন হয় তার আগে বিক্ষোভ দমনের জন্য যে কারফিউ, সেই কারফিউকে উপেক্ষা করে দেখামাত্র গুলির নির্দেশ উপেক্ষা করে যে মিছিলগুলো হতো, সেই মিছিলগুলোতে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতাম। আমাদের তখনকার যে প্রত্যাশা, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশাটা ছিল আরও বেশি এবং প্রেক্ষাপটটা ছিল আরও দুর্গম। কারণ প্রায় দেড় দশক টানা একটা শাসনের কারণে সমাজ, রাজনীতি, অর্থনীতির পরতে পরতে যে অন্ধকারগুলো জমা হয়েছিল, সেই অন্ধকার দূর করার একটা দুঃসহ চ্যালেঞ্জ আমাদের ছিল। আপনি আমাকে ঠেলে দিয়েছেন আজকে 1 বছর পর সেই চ্যালেঞ্জ আমরা কতটুকু মোকাবেলা করতে পেরেছি। আমি আমার রাজনীতির ইতিহাসের সাথে আমি যদি মেলাই তাহলে আমি দেখতে পাই যে একটি শক্তি তারা দেশ থেকে পালিয়েছে, কেউ কেউ আত্মগোপনে আছে, কিন্তু রাজনীতি অর্থনীতিতে যে ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশা ছিল এবং সুযোগ ছিল কোনোটাই আমাদের কাজে লাগাতে পারিনি। গত কয়েকদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে গত গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শ্রেণীগত অবস্থানটা কী, এবং যদি আমরা খেয়াল করি তাহলে প্রায় 60% প্লাস দরিদ্র মানুষের সন্তানরা বা তাদের পরিবারের সদস্যরা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন। এবং এই পরিবর্তনে যারা জীবন দিয়েছেন আপনি অনেক সদস্যকে পাবেন যার মরদেহটা গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তার পরিবারকে কারো কাছ থেকে টাকা ধার করতে হয়েছে বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টের ভেতর থেকে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এদের অর্থনৈতিক অবস্থাটা এত দুর্বল ছিল। সেই মানুষগুলোর জীবনে কি কোনো পরিবর্তন এসেছে? আপনি যদি এখন হাসপাতালে যান, গিয়ে দেখবেন অসংখ্য মানুষ এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। মানুষের একটা বিরাট অংশ তারা প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে বিষ পান করে আত্মহত্যা করার পর্যন্ত চেষ্টা করেছে। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সরকার এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, আমি মনে করি যে তারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করতেন তাহলে এই যে শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টটা করা যেত। গত 1 বছরে আমাদের এখানে এই মানুষের জীবনে পরিবর্তন না এলেও অল্প কিছু মানুষের জীবনে যে অভাবনীয় পরিবর্তনটা এসেছে, আজ থেকে 1 বছর আগে যারা মিডিয়ার সামনে স্বীকার করেছে
বাবা 10,000 টাকা বেতনে চাকরি করতেন এবং তাদের কষ্টকর জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতার সাথে গত 1 বছরে তাদের জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের গল্পটা মেলে না। কিন্তু তার মানে এই না যে এখানে নতুন একটা শক্তির উত্থান হওয়া সম্ভব কিনা। আমি সবসময় মনে করি আমাদের এখানে যে নতুন রাজনৈতিক দলটির উত্থান হয়েছে, এই ধরনের একটা দলের প্রয়োজন ছিল এই কারণে, এবং আমি সবসময় তাদের শুভকামনা জানাই। একেবারে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একদল ব্রাইট স্টুডেন্ট যাদের ক্যারিয়ারের কথা না ভেবে দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে তারা রাজনীতিতে এসেছে। যখন তরুণরা রাজনীতি বিমুখ, তখন তাদের এই যে আগমনটা যতটা আমাদের সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা ছিল, আমি দেখতে পাচ্ছি কতগুলো ভুল রাজনীতি এবং পেছন থেকে একটা অশুভ চক্র তাদেরকে বিপথে নিয়ে গেছে। সরি টু সে। আমি 1987 সালের 10ই নভেম্বর ঢাকায় গণতন্ত্রের দাবিতে শহীদ নূর হোসেন আমিনুল হুদা টিটোরা জীবন দেওয়ার পরের বছর অর্থাৎ 1988 সালের 10ই নভেম্বরের অন্তত 1 মাস আগে থেকে গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক দলগুলো নূর হোসেন দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। ঠিক এই বছর, গত বছর শহীদ আবু সাইদের যে আত্মাহুতি দিবস, আমি ভেবেছিলাম সেই আবু সাইদ যাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল, তার সেই যে লিডারশিপে যারা আছেন, তারা এবার সারা দেশে আবু সাইদের মৃত্যুবার্ষিকীটা পালন করার জন্য সর্বোচ্চ ইফোর্টটা এখানে দেবেন। কিন্তু আমি বুঝতে পারিনি ঠিক সেই দিনটা আবু সাইদের কবরে আপনি যাবেন, ফুল দিবেন, তার জন্য দোয়া করবেন, সেটি না করে আপনি হঠাৎ করে আপনার কর্মসূচিটা মার্চ টু গোপালগঞ্জ করে কেন এই ধরনের একটা সংঘাতের দিকে আপনি চলে গেলেন? আপনি আবু সাইদকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে যে ধরনের একটা উন্মাদনা, উদ্দীপনা সৃষ্টি করা দরকার ছিল, একজন সাথী সহযোদ্ধার আত্মাহুতি দিবসকে যেভাবে পালন করা উচিত ছিল, সেই কাজটি আপনি কেন করলেন? এবং আমার ধারণা এর ভেতর থেকে সম্ভবত আপনি জেনে হোক না জেনে হোক একটা সংঘাতের দিকে পা দিয়ে ফেললেন, এবং তার ধারাবাহিকতা আপনাকে এখন বহন করতে হচ্ছে। একটা নতুন রাজনৈতিক দল, অবশ্যই তার সফলতা আমি চাই, কিন্তু আমি যখন দেখি ওই যে এরশাদের সময় এরশাদ যে ক্ষমতাকে ব্যবহার করে প্রথমে 18 দফা কর্মসূচি বাস্তবায়ন পরিষদ, তারপরে যে জনদল গড়ে তুলেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনকে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় মাস্তানদেরকে ব্যবহার করে, প্রায় সেই ধরনের ঘটনাগুলোর রিফ্লেকশনটা আমি এখন আবার দেখছি সেনাবাহিনীর পাহারায়। আমি একটা নবীন রাজনৈতিক দলকে, একটা তরুণদের একটা গণতান্ত্রিক শক্তির যেভাবে বিকাশটা আমি আশা করেছিলাম, যে তারা রাস্তায় নামবে, কতগুলো অভিজ্ঞতা থাকবে, কতগুলো জায়গায় তারা ভুল হয়তো করবে, কিন্তু মানুষ সেই ভুলটাকে একেবারে উদার দৃষ্টিতে দেখবে এই কারণে যে তারা পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি যখন রাজার সমস্ত সমর্থন নিয়ে সেনাবাহিনীর পাহারায় হাজার হাজার পুলিশ বিডিআরকে এবং রাষ্ট্রের সমস্ত প্রণোদনা দিয়ে একটা রাজনৈতিক শক্তির বিকাশ ঘটানোর চেষ্টা করছেন, আমি ধরে নিচ্ছি আপনার উপরে আমার যতটাই প্রত্যাশা থাকুক না কেন, আপনি একটা ভয়ঙ্কর ভুলের দিকে যাচ্ছেন। এবং আমাদের এখানে রাষ্ট্রীয় প্রণোদনায় যেমনিভাবে 1/11-এর সময় আপনার মনে আছে ফেরদৌস আহমেদ কুরাইশি যেভাবে একটা দলের বিকাশ ঘটানোর চেষ্টা করেছিলেন এবং রাষ্ট্র তার শক্তিকে ব্যবহার করে বিভিন্ন দলকে ভেঙে দিয়ে একটা তথাকথিত তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছিল, আজও যদি সম্ভাবনাময় তরুণ নেতৃত্বকে সামনে রেখে রাষ্ট্র একই কাজ করে, এই ধরনের একটা শক্তির বিকাশের চেষ্টা করে, রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে সেনাবাহিনীর পাহারায়, পুলিশের প্রণোদনায়, আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনী দিয়ে আপনি ধরে রাখেন যতই সম্ভাবনা থাকুক, আপনি যতই নতুনত্বের কথা বলেন না কেন, জনগণের কাছে হয়তো এক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আপনি একটা বাহবা পাবেন, কিন্তু এই ধরনের শক্তির বিকাশ এবং এস্টাবলিশ করা বাংলাদেশে কখনো হয়নি।